সিনেমাটি শুরু হয় ইচার মাধ্যমে, যে তার গল্প শোনায় এবং বলে যে প্রতি রাত্রে সে একই স্বপ্ন দেখে, যেখানে সে একটি বড় বাড়িতে একজন খুবই সুদর্শন পুরুষকে দেখে যে প্রতিদিন তার কাছাকাছি আসে। আজও ইচা যখন এই স্বপ্ন দেখছিল তখন সে এটি খুব ভালো লাগছিল, কিন্তু সে রাগও অনুভব করছিল যে প্রতিদিন তার স্বামী খুব দেরিতে বাড়ি ফিরছে। ইচা তার স্বামীকে সবকিছু ঠিক জায়গায় রাখতে বলে এবং তিনিও রাখেনও, কিন্তু আমরা দেখি যে একটি অপদেবতার হাত সেই সমস্ত জিনিস এদিক ওদিক করে। ইচার মনে হয় যে এরিয়াল তাকে আগের মতো মনোযোগ দেয় না। তখন তার বান্ধবী তাকে বোঝায় যে তিনিও তাকে আগের মতো ব্যবহার করে, তার সঙ্গে আগের মতো মিষ্টি করে কথা বলে না এবং এর জন্য প্রস্তুত হয় না। সে ইচাকে বলে যে যদি তুমিও চাও তোমার স্বামী তোমাকে মনোযোগ দিক, তাহলে আজ রাতে যেই এরিয়াল বাড়ি ফিরবে। ইচা খুব ভালোভাবে সেজেছিল, সে তার সঙ্গে ভালোভাবে কথা বলে এবং আজকের দিনটি তাদের খুব ভালো কাটে। ইচা যেমন চেয়েছিল যে এরিয়াল তাকে ভালোবাসুক, এরিয়ালও তাকে ভালোবাসে, কিন্তু সে এই কষ্টে ছিল যে সেই স্বপ্নে থাকা পুরুষটি তার বিছানায় একটি ফল রেখেছিল। ইচা যখন ভয়ে জেগে ওঠে তখন সে দেখে সেই ফল তার বিছানায় রাখা ছিল এবং এখন এখানে তার স্বামী এরিয়াল ছিল না। ইচা যখন নিচে যায় তখন এরিয়াল তার জন্য নাস্তা তৈরি করে রেখেছিল। তখন সে স্টোর রুমে সে ফুল দেখে যেটি তার বিছানায় ছিল। সে যখন এটি তুলতে যায় তখন অন্য কোনো হাত সেই ফুলটি আগেই তুলে নেয়। ভয়ে সে পিছিয়ে তাকায় এবং দেখে যে স্বপ্নের সেই সুদর্শন পুরুষ এখন তার সামনে। সে দ্রুত তার দিকে এগিয়ে আসছিল, কারণ প্রতিবিম্বে সে একটি অপদেবতার মতো দেখাচ্ছিল, সে একটি শয়তানের মতো দেখাচ্ছিল। ইচার এটা দেখে বমি হয়ে যায় এবং যখন সে ওয়াশরুমে যায় তখন সে পিছনে তাকিয়ে দেখে তার বান্ধবী এসে পড়েছে। ইচা তার সঙ্গে কথা না বলে সেখান থেকে চলে যায় এবং তার বান্ধবী তার বমি দেখে খুব অবাক হয়ে যায়। সন্ধ্যায় ইচা তার বোনের সঙ্গে দেখা করে, যার কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে ইচা বাচ্চাদের খুব পছন্দ করে, কিন্তু সুস্থ থাকা সত্ত্বেও তাদের এখনও একটি সন্তানও হয়নি এবং ডাক্তাররা তাদের কিছু ওষুধও দিচ্ছিলেন। সে এখন এরিয়ালকে দেখে হতবাক হয়ে তাকে ডাকে। তখন ইচা দৌড়ে পালাতে শুরু করে, সেও তার পিছনে দৌড়ায় এবং দেখে যে ইচা হঠাৎ খুব অদ্ভুত হয়ে গেছে, তার পেট ফুলে গেছে, সে গর্ভবতী হয়ে গেছে এবং চিৎকার করে হঠাৎ তার সন্তানও জন্ম নিয়েছে। সেই শিশু থেকে বাঁচতে এরিয়াল দৌড়ায় এবং তার সিনিয়রের সঙ্গে ধাক্কা খায়। সে সিনিয়রকে সমস্ত কথা বলে যে কিভাবে ইচ্ছা তার পিছনে ছিল, কিন্তু এখন যখন সে নিজে পিছনে ফিরে তাকায় তখন পিছনে কেউ ছিল না। এরিয়াল ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে। সে ইচাকে বলে যে কাল সকালে তুমি স্বাস্থ্যসেবা মহিলাকে ডেকে নিও এবং এটা বলে তিনি ঘুমাতে চলে যান। ঘুমানোর সময়ও সে রাতে দেখার সমস্ত দৃশ্য দেখছিল, যার ফলে সে বারবার ভয় পাচ্ছিল। সকাল হলে সেই মহিলা যাকে এরিয়াল ডেকেছিল সে আসে এবং কথা বলতে বলতে সে এরিয়ালকে বলে যে ইচা 3 মাসের গর্ভবতী। এটা শুনে ইচা খুবই খুশি হয়ে যায়, কিন্তু এরিয়াল খুবই দুঃখিত হয়ে যায়। ইচা 3 মাসের গর্ভবতী হতে পারে না, কারণ গত 6 মাস ধরে এরিয়াল নিজে কোথাও বাইরে ছিল। সে ইচার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এখানে এরিয়াল দেখে যে ইচা খুবই খুশি, যেন সে কোনো ধনভাণ্ডার পেয়েছে। সে তার সমস্ত বন্ধুদেরও তার গর্ভাবস্থার কথা খুব খুশি হয়ে বলে, কিন্তু আমরা দেখি যে ইচার বান্ধবী তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। এখানে পার্কিংয়ে এরিয়াল একটি গাড়ি থেকে কোনো শিশুর কান্নার শব্দ শুনতে পায়। সে গিয়ে আলো নিয়ে যখন সেই গাড়ি পরীক্ষা করে তখন তিনি গাড়িতে একটি শয়তানি শিশু দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পালানোর পর বাড়ি গিয়ে এরিয়াল ইচার ফোন পরীক্ষা করে, কারণ তিনি ইচার ওপর সন্দেহ করছিল এবং তার ফোনে সে একটি মেয়ের চ্যাটও দেখতে পায়। যখন সে ইচাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে তখন সে বলে যে এই ছেলেটি তার শৈশবের বন্ধু ছিল, যে তার স্ত্রীর থেকে আলাদা হয়ে গেছে। ইচা এখন বুঝতে পারছিল যে এরিয়াল তার ওপর কেন সন্দেহ করছে, তাই সে রাগে এরিয়ালকে বলে যে কাল আমরা ল্যাবে যাব এবং পরীক্ষা করাবো এবং আমি প্রমাণ করব যে এই শিশুটি তোমারই। ইচার কথা মেনে সকালে তারা ল্যাবে যায়। সেখানে পরীক্ষায় জানা যায় যে ইচা তো গর্ভবতীই নয়, তাহলে এই যা কিছু হচ্ছিল তা কি ছিল? ডাক্তার বলে যে যখন কোনো মেয়ে মা হতে চায় এবং এই বিষয়টি তার মাথায় চেপে যায় তখন তার শরীরে প্রায় এমন পরিবর্তন আসতে শুরু করে যে তার মনে হয় যে সে গর্ভবতী। ইচা বিষণ্ণ ছিল, সে গিয়ে তার সমস্ত কথা তার বান্ধবীকে বলে। তখন তার বান্ধবী তাকে বলে যে তোমার সঙ্গে যা কিছু হচ্ছে তা ঠিক না। তাই সে ইচাকে তার শিক্ষক জেনির কাছে নিয়ে যায়। জেনি সাহেব যেই ইচাকে দেখে তখন ইচা তাকে তার স্বপ্নের কথা বলে। তখন
তিনি ইচাকে বলে যে তোমার পিছনে এমন একটি জিনের ছায়া আছে যারা মানুষের সংসার নষ্ট করে। ইচা এখন তার গর্ভাবস্থার কথাও জেনি সাহেবকে বলে। তখন জেনি সাহেব বলে যে এই সব সেই জিনের কারসাজি। ইচার অবস্থা খুবই খারাপ ছিল, তাই তার বান্ধবী আজ অনেকক্ষণ তার কাছে থাকে, যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে। তারপর সে নিজের বাড়ির যাওয়ার জন্য বের হয়। তখন সে রাস্তায় একটি বিড়ালের বাচ্চা দেখতে পায়, যাকে সে তুলে উপরে নিয়ে যায়। তাই সেই জিন খুবই রাগান্বিত হয়ে উঠেছিল এবং সে ইচার বান্ধবীর ওপর হামলা করে তাকে মেরে ফেলে। এই সমস্ত কিছু ইচা তার স্বপ্নেও দেখতে পায় এবং ভয়ে জেগে ওঠে। তাই বাইরে থেকে সুরগুলো শুনতে পাচ্ছিল। ভয়ে ভয়ে যখন সে বাইরে যায়, তখন তার বান্ধবীর মৃতদেহ দেখতে পায়। কাঁদতে কাঁদতে হঠাৎ ইচার পেট এতটাই ফুলে যায় যে সে গর্ভবতী হয়ে গেছে। এটা দেখে তারা দুজনেই বিচলিত হয়ে পড়ে। যাই হোক, পরের সকালে ইচা এরিয়ালকে তার সেই স্বপ্নগুলোর কথা বলে, যেগুলো প্রতিদিন সে দেখে, এবং জিনের কথাও বলে। এখানে ইচার এক্সরসিজম শুরু হয়, অর্থাৎ অপদেবতা থেকে মুক্তি পাওয়ার তার প্রতিক্রিয়া শুরু হয়। কিন্তু এই অপদেবতা খুবই শক্তিশালী ছিল। এক্সরসিজমের সময় সে ইচার শরীরের মধ্যে প্রবেশ করে এবং সবাইকে ভয়ঙ্করভাবে ভয় দেখাতে শুরু করে, কারণ এটি অন্য এক মাত্রায়, অন্য একটি জগতে ইচা এই অপদেবতার সঙ্গে বিয়ে করেছিল, যার পরে সেই অপদেবতা ইচার শরীর থেকে বেরিয়ে যায় এবং এই সময় ইচার খুব বেশি ব্যথা হয়। জেনি সাহেব এরিয়ালকে বলে যে এই জিন এমনই দম্পতিদের খোঁজে থাকে, যার থেকে মুক্তি পাওয়ার জন্য সে তাদের কিছু আয়াত বলেন, যা তাদের প্রতিদিন পড়তে হবে। এই লোকেরা 14 দিন ধরে সেই আয়াত পড়তে থাকে এবং সত্যিই তাদের জীবনে আগের থেকে অনেক বেশি স্বাভাবিক হয়ে যায় এবং এই আয়াত পড়ার ফলে সে সেই স্বপ্নগুলো আর দেখতে পায় না। কিন্তু একদিন এরিয়াল ইচাকে বলে যে তাকে একটি কাজের জন্য বাইরে যেতে হবে, যদিও সে ইচাকে এই অবস্থায় ফেলে যেতে চায়নি। কিন্তু অন্য শহরে যাওয়ার ফলে সে অনেক বেশি টাকা পাবে, যার ফলে তাদের আর্থিক সমস্যা শেষ হতে পারে। তার স্বামী চলে যাওয়ার পর রাতে ইচা সেই শব্দগুলো পরে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ আমরা তার বাড়িটিকে অদ্ভুত দেখি, অর্থাৎ সেই জিন ফিরে এসেছিল এবং এরিয়ালের ইচা থেকে দূরে যাওয়ার সুযোগ সে নিতে চলেছে। ইচা সকালে যখন ওঠে তখন সে মনে করে যে তার সঙ্গে এই সব ঘটেছিল। এখন এরিয়াল ইচার বোনকে ফোন করে এবং বলে যে যা কিছু হোক, তুমি ইচাকে ঘুমাতে দেবে না, কারণ শেষবারও এটিই ঘটেছিল যে যখন তার বান্ধবী তাকে জেনি সাহেবের কাছে নিয়ে গিয়েছিল, তখন ইচার ঘুমানোর পর জিন তার বান্ধবীকে মেরে ফেলেছিল। সে ইচাকে কথাবার্তায় ব্যস্ত রাখে, কিন্তু কথা বলতে বলতে ইচার এত গভীর ঘুম আসে যে সে নিয়ন্ত্রণ করতে পারে না। তার বোন তাকে জোরে জোরে ঝাঁকিয়েও জাগানোর চেষ্টা করে। ইচা যখন জাগে না, তখন হঠাৎ জিন ইচার শরীরে প্রবেশ করে। এখানে ইচার যখন কিছুক্ষণ পর চোখ খোলে, তখন তার পেট আবার ফুলে গিয়েছে এবং সে খুব বেশি ব্যথা অনুভব করছিল। এটা দেখে তার রাগ হতে শুরু করে এবং সে টলতে টলতে এখান থেকে নিচে যেতে শুরু করে। সে সিঁড়ির কাছে পৌঁছে পড়ে যায়। যতক্ষণ এরিয়াল এখানে পৌঁছায়, ততক্ষণে ইচার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। সে ইচার বোনকে জ্ঞানে ফিরিয়ে আনে এবং তারপর তার সঙ্গে ইচাকে নিয়ে তাড়াতাড়ি জেনি সাহেবের বাড়ি যায়, যেখানে জেনি সাহেব আরও অনেক লোককে ডাকে এবং এখানে আবার ইচার এক্সরসিজম শুরু হয়। সেই জিনের জগতে এই সমস্ত লোকের পড়ে দেওয়া প্রার্থনা শোনা যাচ্ছিল এবং সেই প্রার্থনার সঙ্গে সে যেতে শুরু করে। সে সেই জগৎ থেকে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু এখানে সেই জিন এসে তাকে বলে যে তুমি আমার জগৎ থেকে যেতে পারবে না। ইচা তার থেকে ভয় পেতে শুরু করে। তার চোখও শয়তানি হয়ে গিয়েছিল এবং সে জিনদের মতোই হাসছিল। এই লোকেরা এখন তাদের প্রার্থনা আরও জোরে জোরে পড়তে শুরু করেছিল, যার ফলে সেই জিনেরও খুব প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সেই জিন এসে জেনি সাহেবকেও ভয় দেখানোর চেষ্টা করে এবং এইভাবে ইচা তার স্বপ্নে দেখে যে এরিয়াল তাকে বলছে যে তোমার প্রয়োজন, তুমি আমার জগতে ফিরে এসো। এবং এদিকে জিনদের জগতে ইচা তার পুরো শক্তি লাগিয়ে দেয় সেই জিনের থেকে নিজের জীবন মুক্ত করতে জিনদের দিকে, এবং ইচা সেই জিন থেকে মুক্ত হয়ে যায়। ইচা এখন সেই জিনের কবল থেকে সম্পূর্ণ মুক্ত ছিল। এরিয়াল এবং তার বোন এটা দেখে খুব বেশি খুশি হয়েছিল। গল্পের শেষে আমাদের 6 বছর পরের সময় দেখানো হয়, যেখানে এখন ইচার 2টি সন্তানও হয়েছে। আমরা দেখি যে ইচার বাচ্চারা যখন বাইরে খেলছিল, তখন ইচার বোন সেই বাচ্চাদের বাইরে থেকে নিয়ে আসতে যায়
এবং আমরা বাড়ির বাইরে সেই শয়তানকে দেখি যে এই সময় মানুষের রূপে ছিল এবং ইচার বোনের কাছে সে খুব অদ্ভুত লাগছিল। এই গল্প এখানেই শেষ হয়ে যায় এবং সেই মেয়ের সাক্ষাৎকার দেখে এই সিনেমাটি এখানেই শেষ হয়।